বেশ কদিন পর তটিনী কল দেয় আমায়। রিসিভ করতেই ও বলে, কেমন আছেন আপা? কোথায় আছেন আপনি? বাবুরা কোথায়? এই তো ঘরে বসে আছি। ভালো আছি, তুমি কেমন আছো? আর বাবুরাও ভালো আছে। জবাবে তটিনী বলে, আমিও ভালো আছি। আমি শ্বশুর বাড়িতে এসেছি জানেন। আমি অবাক হওয়ার স্বরে বলি, সে কি, কবে গেলে? কোনো সমস্যা হবে না? রিস্ক নিয়ে যাওয়া কি ঠিক হলো? বড়জা তো তোমাকে পছন্দ করে না, ক্ষতি চায়। ওরা দু বোন মিলে যদি তোমার কোনো সমস্যা করে। আমি ইচ্ছাকৃতভাবে আসিনি আপা। আসিক জোর করে নিয়ে এসেছে। তার মায়ের নাকি শরীর খারাপ, ভীষণ অসুস্থ, তাই আমায় এনেছে। তবে 7 দিনের জন্য এসেছি, 4 দিন বাদেই চলে যাব। তা ভালো, কবে গিয়েছো? সাবধানে থাকবে। তটিনী সামান্য হেসে বলে, এসেছি 2 দিন। আপনার সঙ্গে অনেক কথা আছে আপা। আসিক বাড়িতে নেই, ফিরবে অনেক রাতে। এটাই সুযোগ মন খুলে কথা বলার। জানেন এসে কি কি করেছি? শুরু থেকে বলি। বাড়িতে এসে দেখলাম পরিস্থিতি বেশ খারাপ। আমার অহংকারী শাশুড়ির করুণ অবস্থা, বেশ মায়াই লাগলো। বেচারা সত্যিই শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা, জ্বর, কোমরে ব্যথা। এমন অসুস্থ শরীর নিয়েই নাকি ওদের 2 বোনের 5 মাস খাটে। বেচারাও অসহায়। আমার সঙ্গে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সে যাবে না। এখানে নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। শহরের দম বন্ধ পরিবেশে এসে থাকতে চায় না। যাগ্গে সেসব। বড় যা আর রিঙ্কি বেশ বেড়েছে আপা। কি তাদের ঢং দেখলে গা জ্বলে যায়। অসুস্থ মানুষ দিয়ে খাটায়। আমি আবার চোখের সামনে অন্যায় দেখলে চুপ থাকতে পারি না, জানেনই তো। তাই শিক্ষা দিচ্ছি 2 বোনকে। যেদিন গিয়েছি সেদিন থেকে ওদের টাইট দেওয়া শুরু করেছি। গিয়ে দেখি ওরা সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। মা ঘর মুছছে। আমি গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেছি। মার ততক্ষণে মোছামুছি শেষ, তখন আর কিছু বলিনি। আমরা যাওয়াই বাড়িতে ভারী রান্না হচ্ছিল। বড়জাকে দেখি সুন্দর করে লিস্ট করে মাকে দিচ্ছে রান্না করতে। একা একটা অসুস্থ মানুষ এত রান্না করতে পারে? তাই আমি গিয়ে বলেছি সবাইকে একসঙ্গে রান্না করতে। ও মা, আমার কথা শুনে তারা মুখ কালো করেছে, তাতে আমার কি? রিঙ্কিকে টেনে এনেছি রান্নাঘরে, জোর করে হাতে সবজি ধরিয়ে দিয়ে বলেছি কেটে দিতে। ওই মেয়ে দেখি বোনের দিকে তাকিয়ে থাকে। ওর বোনকেও দিলাম চাল ডাল ধুতে। মাকে চেয়ারে বসিয়ে আমি বাকি সব গুছিয়েছি। 3 যা মিলে রাঁধতে বসেছি। মেয়েটাকে দেখি সবজি কুটতেও পারে না, আলুটা অবধি ছিলতে পারে না। একবার দেখিয়ে দিয়েছি, তাও পারে না। পেয়ে গেলাম সুযোগটা, ঠান্ডা মাথায় বললাম, সামান্য সবজি কাটতেও পারো না? কি শিখে এসেছো বাবার ঘর থেকে? এইসব কাজ তো বাচ্চারাও পারে, আর তুমি পারো না? লজ্জা করে না? আমার বড় তুমি, ভেবেছিলাম তোমার থেকে নতুন নতুন রেসিপি শিখে স্বামীকে করে খাওয়াবো। এখন তো দেখছি তুমি নিজেই ভুয়া কলম, কিচ্ছু পারো না। যাকগে, আমি তোমায় শেখাতে পারি। বেঁচে থাকতে হলে খেতে হবে, খেতে হলে রান্না করতে হবে। সারা জীবন বসে বসে খাওয়া যায় না প্রিয়। রান্নাবান্না কিছু শিখে নাও। আমি আবার কাউকে কিছু শেখাতে নিলে প্রফেশনালভাবে শেখায়। যেমন আগে পিছের সম্পর্কে ভুলে গিয়ে অনলি টিচার স্টুডেন্ট হয়ে যায়, এবার তোমার টিচার হলে আচরণও পাবে স্টুডেন্টের মতো। একবার বোঝাবো, 2বার বোঝাবো, 3বারে শিখিয়ে দেব, 4বারের বেলা সোজা হাত উঠিয়ে দেব। আমার আবার মাথা গরম, খুবই হাত উঠিয়ে ফেলি। তুমি তখন কিছু মনে করবে না, কিন্তু এটা হয়েই থাকে। আমায় নিজে ছোট যা ভুলে টিচার মনে করবে। সব ঠিক থাকবে তাহলে। আগে থেকে সব বলে দিলাম, এবার ডিসিশন তোমার। মেয়েটাকে দেখলাম রেগে নিয়ে একাকার হয়ে কিচেন থেকে বেরিয়ে গেছে, সবজি না কেটে। ছাড় দেবো নাকি তাই ওর ভাগের সবজিগুলো বড়জাকে দিয়ে কাটিয়ে নিলাম। আমি বিস্ময়ের স্বরে বললাম, সে কি, উনি করতে চাইলো? তা কি আর ইচ্ছে করে করেন? জোর করে করিয়েছি। বলেছি সবজি না কাটলে রান্না বন্ধ। শেষমেশ করতে বাধ্য হলো। রান্না শেষে খাওয়ার পালা যখন, ও একে একে সবাই এসে বসে। মাকে বসতে বলে না ওরা, মাও বসে না, এক কোণে দাঁড়িয়ে থাকে। আমি বসতে বললে বড়জা বলে, উনি পরে খাবেন, একসঙ্গে খাবার খেলে বেড়ে দেবে কে? চটে গেল আমার মেজাজ। উঠে বড়জার গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বললাম, আজ আপনার হাতে খেতে চাই ভাবি। আমার খুব ইচ্ছে আপনি আমায় বেড়ে খাওয়াবেন। মেহমান আমি, কদিন পরেই চলে যাব, তাই একটু বেড়ে নিয়ে খাওয়ান। আপনার হাতে মধু আছে, ওই হাতে খাবার বেড়ে দিলে স্বাদ বেড়ে দ্বিগুণ হবে। এছাড়াও আপনি সবার বড়, আমাদের বড় বোনের মতো। বড় বোনেরই তো উচিত বেড়াতে আসা ছোট বোনকে নিজ হাতে খাবার পরিবেশন করা। বেচারা আর কিছু বলার সুযোগ পায়নি। সবাই খেতে বসেছি, উনি খাবার বেড়ে দিয়েছে। দাওয়া শেষে বসতে নিলে এটা ওটা চেয়ে আটকে দিয়েছি।
পুরোটা সময় দাঁড় করিয়ে রেখে আমরা খেয়েছি, এবার বুঝুক মজা কেমন। মাকে দেখেছি মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষে বড় যা খেয়েছে। দু বোনে সুন্দর করে খেয়ে হাত মুছতে মুছতে মাকে বলে বাসন ধুতে। আমি তখন রিঙ্কিকে টেনে নিয়ে কিচেনে গিয়ে বাসন গুছিয়ে এনে দিয়েছি। বলেছি বাসন ধোয়া থেকে তোমার ট্রেনিং শুরু। আজ বাসনগুলো মেজে তোমার কর্মজীবনের হাতে ঘড়ি হবে। ওই মেয়ে চেঁচিয়ে উঠেছে, হাতে ম্যানিকিওর করা, কিছুতেই এঁঠো বাসন ধোবে না। বড় যাও বোনের সঙ্গে একমত। আমিও সুন্দর করে বড়জাকে টেনে এনে হাতে ঝামা দিয়ে বলেছি, বোন যেহেতু পারবে না, আপনি তো পারবেন। এক বোন না পারলে আরেক বোনকে করতে হবে, এটাই রুলস। দ্রুত বাসন মেজে ফেলুন। আমি অতিথি মানুষ, বাসন মাজলে কেমন দেখায়। বাড়িতে থাকেন আপনারা, তাই কাজও আপনাদের। এগুলো মাজা না হলে রাতে এঁঠো বাসনেই খেতে হবে। আমি বাবা দুটো ধুয়ে বর নিয়ে খেয়ে নেব। বড়জা চিৎকার করে বলে, আমাদের কাজের লোক পেয়েছো যে তোমাদের খাওয়া থাল ধুয়ে ধুয়ে পরিষ্কার করব? প্রয়োজনে বাইরে থেকে কিনে এনে খেয়ে নেব, তবুও থাল আমি ধুতে পারবো না। কাজের লোক কেন পাবো আপনাকে? বাড়ির বড় বউ পেয়েছি আপনাকে। বড় বউয়ের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে না, সেটাই পালন করছেন। এছাড়াও বাহির থেকে কিনে আনলেও ঢেলে খেতে থাল প্রয়োজন। বাড়িতে ওঠানো থাল তো দেখলাম একটাও নেই। দামি ডিনার সেটগুলো দু বোনে নাকি হাফিস করেছেন। উধাও যেহেতু করেছেন, এবার এগুলো ধুয়ে খেতে হবে, অন্যথায় কিনে আনুন। ভালো বড় দেখে একটা ডিনার সেট কিনে আনুন প্লিজ। আপনারা তো আবার যেমন তেমন থালে খান না। বড়জার মুখ দেখলাম চুপসে গেছে একদম। আমি গুনগুন করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেছি। মাকে দেখে টেবিলে মাথা দিয়ে বসে আছে। ওনাকে নিয়ে এসে কিচেনে উঁকি দিয়েছি। সেই রকম কাণ্ড, দু বোন বাসন ধুচ্ছে আর ঝগড়া করছে, ভাগাভাগি করে বাসন মাজছে। বেশ মজাই লাগলো আমার। বিকেলে নাস্তা বানাবে। বড়জার মেয়ে এসে মাকে অর্ডার করে নুডলস পাস্তা করে দিতে। মাও বোকার মতো কিচেনে গিয়ে রাঁধতে শুরু করেছে। আমি মানা করলে বলে অশান্তি হবে। ওরা নাকি গালমন্দ করে মাকে, গায়ে হাত তোলে। ভাবা যায় দাদির গায়ে হাত তোলে নাতনি হয়ে। আবার নাকি গালিও দেয়। শিক্ষা ওদের মায়ের পাশাপাশি ওদেরও দিতে হবে। তাই মাকে সরিয়ে আমি নুডলস করেছি। ঝাল বেশি নুন কম, বাজেভাবে করেছি। মাকে দিয়ে পাঠিয়েছি। মা ভয়ে ভয়ে যেতে চায় না। একটা মানুষ নাতনিদের দেখে এত ভয় পেতে পারে? তাহলে ভাবুন এদের ব্যবহার। মাকে সাহস দিয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়েটা নুডলস নিয়েছে হাতে, এক চামচ খেয়ে ওয়াক করে উঠেছে, চিৎকার শুরু করেছে রাগে। ওর মা খালা দৌড়ে এসেছে। মা কাচুমুচু হয়ে দাঁড়িয়েছিল। ওই মেয়ে গালি দিয়ে মাকে তাক করে গরম নুডলস ছুঁড়ে মেরেছে। আমি সঙ্গে সঙ্গে মাকে পাশ থেকে টান দিয়েছি। পেছনে ছিল ওর মা, মানে বড়জা। গরম নুডলস গিয়ে পড়েছে সোজা বড়জার শরীরে। জ্বলে গেল বলে সে কি চিৎকার! উনি রাগে তেড়ে এসে মেয়েকে দিয়েছে এক থাপ্পড়। মেয়ে মার খেয়ে মাকে ধাক্কা দিয়েছে। কত বড় বেয়াদব! সবই মায়ের দোষে। এসব দেখে রিঙ্কি আবার এগিয়ে এসে মেয়েকে ধমক দিয়েছে। ওই মেয়ে রিঙ্কির চুল ধরেছে। বড়জা বোনকে ছাড়াতে এসে মেয়েকে আরও দুটো দিল দেখলাম। মেয়ে গর্জে উঠে বই ছুঁড়ে মেরে রিঙ্কিকে আহত করলো। এক প্রকার বিরাট কলহ তৈরি হলো। আমি মাকে নিয়ে আস্তে ধীরে সরে এলাম ঘর থেকে। মাকে সোজা আমার ঘরে নিয়ে এসে বললাম, এতদিন অনেক অন্যায় সহ্য করছেন এবং আপনি নিজেও তন্নি আপার ওপর অন্যায় করেছেন ওদের কথায়। এবার বুঝছেন কে আপন কারা ভালো? সে কাঁদতে কাঁদতে নিচে বসে বলে, নিজের পাপের জন্য তড়পে মরছি আমি। ইচ্ছে হয় গা থেকে অপরাধীর চামড়া খুলে ফেলে দিই। হিরে রেখে কাচের পেছনে দৌড়েছি আমি। তোমাকেও কম অত্যাচার করিনি। তুমি প্রতিবাদী ছিলে শুরু থেকেই, তাই নিজের অস্তিত্ব ধরে রাখতে পেরেছিলে। এবার বুঝেছি সবটা। এক ছেলের সংসার ভেঙেছি, আর চাই না তোমারটা ভাঙুক। যেদিন থেকে ওদের আসল রূপ চিনেছি, সেদিন থেকে আমি শায়েস্তা হয়েছি। আশিককে আর ফোন দিয়ে তোমার নামে বাজে কথা বলি না। ওগুলোও বলেছি ওদের পরামর্শে। এখন আর বলি না। মা, তুমি আমায় মাফ করে দিও। বেচারাকে দেখে মায়ায় হয় আমার। আসলে ভীষণ করুণ অবস্থা। তটিনীকে থামিয়ে দিয়ে আমি বলি, আচ্ছা তটিনী, তুমি যে এসব করে বেড়াচ্ছ, ওরা তোমার ক্ষতি করতে চাচ্ছে না বা বের করে দিতে চাইছে না? বাড়ি তো ওদের নামে, তুমি কেমন তা ওরা আগে থেকেই তো জানতো। তাহলে তোমায় ঢুকতে দিল যে? ক্ষতি করতে চেয়েছে অবশ্যই। আমার বাথরুমে নিজে গিয়ে আমাকে বলে ওর বোন অর্থাৎ বড়জার বাথরুম ইউজ করতে। ওই দিন আমার যা বাড়িতে নেই, কোনো কাজে বাইরে গেছে। ঘরে গেছি তার ফোন দেখে টেবিলে রাখা। আমি বাথরুমে পা দেব,
তখনই মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, সন্দেহভাজন মনে হয়। তাই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। পিছে পিছে রিঙ্কিও যায়। বাথরুমে কেন যাচ্ছি না প্রশ্ন করে বারবার। আমি এটা ওটা অজুহাত দেখিয়ে সময় পার করি। মাও সেদিন কার বাড়ি যেন গেছে, আশিকও বাইরে। দুপুরের পর বড়জা বাড়ি এসেছে, আমি তারই অপেক্ষায় ছাদে দাঁড়িয়েছিলাম। ওনাকে আসতে দেখেই বের হয়েছি। যা ঘরে ঢুকেছে, পিছে পিছে আমিও ঢুকে বলেছি, আপনার বোন আমায় আপনার বাথরুম ইউজ করতে বলে। এদিকে আমার সমস্যা, কারো বাথরুম একবার পছন্দ হয়ে গেলে ওটাই বারবার ব্যবহার করি। আপনার বাথরুম পছন্দ হলেও কিন্তু আমি তাই করব, চাইলেও কিছু করতে পারবেন না। আমি আবার ভীষণ জেদি। বড় যা এ কথা শুনে সে কি রাগ, বোনকে বকা শুরু করেছে রীতিমতো। কোনো মতে আমায় তার বাথরুম ইউজ করতে দেবে না। এমনিতেই সে রাগ আমার প্রতি। ব্যবহারে যা বুঝলাম উনি কিছু জানে না। রিঙ্কির একার কোনো প্ল্যান আছে। বুদ্ধি করে তাকে বলেছি, ঠিক আছে যাব না, আপনার বাথরুমে আমার কাপড় রাখা আছে, এনে দিন দয়া করে। আমি গেলে আবার আপনার সমস্যা। সে সত্যি সত্যি হন্তদন্ত পায়ে ছুটেছে বাথরুমের দিকে। ভেতরে পা দিতেই গণবিদারী চিৎকার করে ধপাস হয়ে ফ্লোরে পড়ে গেছে। পায়ের আঘাতে বালতি ফেটে গেছে পর্যন্ত। মাথা টাইলসের উঁচুর সঙ্গে লেগে অবস্থা খারাপ হতো বিধায় মাথার নিচে পা দিয়েছে। এতে কিন্তু আমারই পা কেটে গেছে অনেকটা। তবুও বেচারা জানে তো বাঁচুক। দরজার নিচের দিকে এক টুকরো লোহা মতো বেরিয়েছিল কোণে। মাথা নিচে পড়লে সোজা সেখানে গিয়ে বিঁধে যেত, প্রাণ পর্যন্ত চলে যেতে পারত। তাই পা দিয়ে দিয়েছি। গর্ভবতী আমি, খুব সহজে বসতে পারি না। হুট করে বসে ধরতে নিলে আমিও ব্যথা পেতাম। কি বলছো কি তটিনী? ওরা এত ভয়ানক? জানা ছিল এসব, তবে তোমার সঙ্গেও যে এমন করতে পারে ভাবিনি। এরপর কি হলো? এরপর আপা রিঙ্কি এসে ওর বোনকে উঠিয়েছে। বেচারা কোমরে ভীষণ ব্যথা পেয়েছিল। যা বুঝলাম রিঙ্কি তেল ফেলে রেখেছিল বাথরুমে, আমার জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই সে গর্তে পড়েছে। বড়জা চিৎকার করে বলে, এখানে তেলকে ফেলেছে, কোন অসভ্য জানোয়ারটা এই কাজ করেছে। আমিও বললাম, আপনার বোন জানোয়ার ফেলেছে তেল, আমায় ফেলে দিয়ে আমার ক্ষতি করতে এই কাজ করেছে। আমার সন্তানের যদি আজ কিছু হতো, রিঙ্কির পিঙ্কি বের করে দিতাম, প্রয়োজনে মার্ডার করে জেলে যেতাম। দেখেছেন, অন্যের ক্ষতি চাইলে নিজেরই সেই ক্ষতি হয়। এখন থানায় গিয়ে প্রাণঘাতী হত্যা চেষ্টার মামলা দিয়ে আসবো। দুই বোনকে পুলিশ চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। রিঙ্কি বলে, আমি যে ফেলেছি প্রমাণ কোথায়? আমি বললাম, প্রমাণ গুছিয়ে নেব, আমি আছি, মা আছেন, আশিক আছে, আকাশ ভাইকেও প্রয়োজনে ডেকে নেব। সবাই মিথ্যা সাক্ষী দেব যে তুমি ফেলেছ তেল, আমরা দেখেছি। কিন্তু তোমাদের সায়স্তা করতে কিছু বলিনি। ওরা সবাই কিন্তু আমার দলে। তোমরা দুই বোনে বেশি কিছু করতে পারবে না। রিঙ্কি দেখি তখন ঘামে, সোজা আমার পায়ে পড়ে ক্ষমা চায়। বড় যাও সরি বলে। বড়জার পা ফুলে গেছিল একদম, ব্যথা পেয়েছে ভীষণ, কোমরের অবস্থাও বেহাল। এটা ওনার প্রাপ্য ছিল। ওনার জন্য ওনার বোন এতটা খারাপ হয়েছে। মা নেই ওদের। বড় বোনকে দেখে দেখে ছোটজন বড় হয়েছে। বড় বোন পারেনি সঠিক শিক্ষা দিতে, নিজে একটা অমানুষ বোনকেও বানিয়েছে। তাই এবার কর্মফল তো ভোগ করতেই হবে। মনে করুন এটা ছিল ওদের কর্মফল। তাহলে তো ভালোই জব্দ করেছে ওদের। হ্যাঁ আপা, তা করেছি, যার যেমন কর্মফল আর কি। ওরা আমায় বাড়ি থেকে বের করতেও চেয়েছে। আসিককে বলেছে আমায় তাড়িয়ে দিয়ে আসিক যেন একা থাকে বাড়িতে। মূলত আসিকের চাকরি আছে, বেতন ভালো, টাকা এনে ওদের দিতে বলে। আকাশ ভাইয়ের ব্যবসার অবস্থা খারাপ, তাই আসিকের টাকার প্রয়োজন ওদের। আমিও এটা শুনে নিয়েছি লুকিয়ে। সুন্দর করে দুজন প্রতিবেশীকে ডেকে এনে বলেছি, আমার দুই বড় যা আমায় তাড়ানোর চেষ্টা করছে, আমার স্বামীর কান ভাঙানি দিচ্ছে। তন্নি আপাকে যেভাবে তাড়িয়েছে আমাকেও সেভাবে তাড়ানোর চেষ্টা করছে, সংসার ভাঙার চেষ্টা করছে। ওনারা তো জানে ওদের স্বভাব সম্পর্কে, তাই আমার পাশে দাঁড়িয়েছে তারা। বড় যাকে, মাকে, আসিককে আর রিঙ্কিকে ডেকে বলেছে, আমার যদি কোনো সমস্যা হয় এলাকাবাসী ওদের ছাড়বে না, প্রয়োজনে সব কটাকে পিটিয়ে মারবে। এমনিতেই অনেকের সমস্যা তৈরি করেছে ওরা, এবার আর ছাড় দেবে না। ও বাড়িতে থাকাকালীন আমার কোনো ক্ষতি হলে ওদের নামে এলাকাবাসী মামলা দেবে। সবাই আমার সুরক্ষা দিয়েছে, আমার যতদিন ইচ্ছে থাকতে বলেছে। বড় যা আর রিঙ্কি আমার সঙ্গে পেরে উঠছে না কোনো মতে। ওরা এক ধাপ এগোলে আমি দুই ধাপ। বাড়িতেও আমায় ঢুকতে দিত না, আমায় দেখে বলেছিল এখানে কেন এসেছি। আমিও জবাব দিয়েছিলাম, এটা আমার স্বামীর বাড়ি, আপনার যেমন এখানে অধিকার আছে আমারও আছে। আপনি যদি আমায় ঢুকতে না দেন আমিও স্টেপ নেব। বাড়ি জমি নিজের নামে নিয়েছেন ঠিকই, কিন্তু
হজম করতে পারবেন না। শাশুড়ি মাকে নিয়ে কোর্টে যাব, বলবো আপনি ভয় দেখিয়ে এই কাজ করেছেন, জোর করে লিখিয়ে নিয়েছেন। তাও যদি কাজ না হয়, এলাকাবাসী তো আছেই, আপনাদের উচ্ছেদ করেই ছাড়বে। বিক্রি করতে চাইলেও পারবেন না। সবাই অবশ্যই প্রতিবাদ করবে তখন। আমায় বোকা ভাববেন না আকাশ ভাই অথবা শাশুড়ির মতো। অবশ্য তারাও এতটা বোকা ছিল না। আপনাদের অত্যাচার ও মানসিক চাপে বেচারাদের মস্তিষ্ক আর সুস্থ নেই। আকাশ ভাই তো ব্যবসাটা কোনো মতে টিকিয়ে রাখতে ব্যস্ত। আর মা তো শারীরিক মানসিক দুদিক দিয়ে আঘাতপ্রাপ্ত। জানি না আমি একা এই অবস্থায় কতটা কি করতে পারবো। সব তো প্রায় হাতের বাইরে চলে গেছে, কিন্তু চেষ্টা আমি করে যাব। অন্তত যে কদিন এখানে থাকবো প্রতিবাদ করে যাব। আমার এসব কথা শুনে দুবনে আর কিছু বলতে পারেনি সেদিন। চুপচাপ আমায় ভেতরে আসতে দিয়েছে। আমি কিন্তু আমার নিজের একটা প্রোটেকশন নিয়ে রেখেছি। তবু আপা রাত হলে ঘর থেকে বের হয় না। আর একটা ইলেকট্রিক চুলা নিয়ে এসেছিলাম আসার সময়। একান্ত প্রয়োজন হলে অথবা খিদে পেলে সেটাতে কিছু রান্না করে খেয়ে নিই। কিছু বাজার ঘরে এনে রেখে দিয়েছি। বাড়িতে রান্না হলে চুলো থেকে খেয়ে নিই আমি, যদি কিছু করে ওরা তাই। আর ওদের দেওয়া এক গ্লাস পানিও খাই না আমি, নিজে নিয়ে খায় অথবা মা এনে দেয়। ও বাড়ি যাওয়ার পর মা আমার ভীষণ যত্ন করে। ওদের প্রতিটা কাজে মা নিজে লক্ষ্য রাখে এবং আমায় সতর্ক করে। এত সেফটির পরও সেদিন আমার ঘরে ঢুকে চানাচুরের ডিব্বায় কি যেন ছিটিয়ে দিয়েছিল। আমি তখন বাথরুমে ছিলাম। মা দেখেছিল, পরে এসে আমায় বলেছে ওরা আসলে চাচ্ছে আমার ক্ষতি করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি এমনিতেই চলে যাব। মাকে কথা দিয়েছি 7টা দিন তার কাছে থাকব, অন্তত সে পরিপূর্ণ সুস্থ হওয়া অবধি। সুস্থ হতে হলে পর্যাপ্ত রেস্ট প্রয়োজন। আমি চলে গেলে ওনার ওপর সব কাজের ভার আসবে। রেস্ট তো দূরে থাক, আরও অসুস্থ হবে। তাই ওনার জন্যই মূলত রিস্ক নিয়ে হলেও 7টা দিন থাকবো আমি। আপনি তো জানেন আপা, আমি বরাবরই সৃষ্টিকর্তায় ভীষণ বিশ্বাসী। আমি মনে করি সৃষ্টিকর্তা আমার কপালে যা লিখে রেখেছেন তাই হবে। যদি তিনি আমায় বিপদ দিয়ে থাকেন তো বন্ধ ঘরের মাঝেও বিপদ হবে। না দিয়ে থাকলে সারা দুনিয়া আমার শত্রু হলেও কিচ্ছু করতে পারবে না। তিনি সর্বক্ষেত্রে যেভাবেই হোক আমায় রক্ষা করবেন। আমি জেনে বুঝে কখনো কারো ক্ষতি চাইনি বা ভাবিনি। সুতরাং আমার সাথে অবশ্যই সৃষ্টিকর্তার দয়া থাকবে। ওই দিনের পর ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। শুধু ঘরে নয়, পুরো বাড়িতেই লাগিয়েছি। ফুটেজ আমিও দেখি, আমার মা বাবার সঙ্গেও কানেক্ট করে রেখেছি। যখন আমি কোথাও যাই তারা নজরে রাখে ওই বিচ্ছু দুটোকে। তোমার নিজের সুরক্ষা আগে, চেষ্টা করবে নিজের বিষয় আগে ভাবার। ওরা ভীষণ বাজে, যা খুশি করতে পারে। দেখলে না আমার সঙ্গে কি করলো। আপা আমি শুনেছিলাম সবটাই, তবে এতটা ভাবিনি। যা শুনেছি ওরা তার চেয়েও বেশি করেছে। ওই বাড়িটাতে আগে মানুষ থাকতো, এখন দেখে মনে হয় না মানুষ থাকে। কেমন মরা মরা ভাব। আমার নিজেরই থাকতে দম বন্ধ হয়ে আসে। এইটুকু আমি করছি শাশুড়ি মায়ের জন্য। বেচারার পাশে কেউ নেই, যারা আছেন তারা থেকেও নেই। আমি চাচ্ছি শাস্তি দিয়ে হলেও ওরা যেন একটু শিক্ষা পায়, অন্তত শাশুড়ি মাকে নির্যাতন করা বন্ধ করে। আমি চলে গেলে যদিও অত্যাচার আবার শুরু হবে, কিন্তু আমার এই প্রতিবাদগুলো দেখে উনি নিজেও যেন একটু শক্তি পায়। তোমার চেষ্টা ভালো, ইচ্ছে সৎ, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা খুবই কম। উনি ওনার সব কিছু হারিয়েছে। তুমি একটা ছোট্ট কাঠের টুকরো। তোমায় ধরে উনি আশ্রয়টুকু নিতে পারবে, রাজত্ব করতে পারবে না। রাজত্বর জন্য প্রয়োজন একটা শক্ত বট গাছ। উনি তা হারিয়েছে। অথই নদীতে উনি ভাসছে, কোনো কুল কিনারা নেই, পায়ের নিচে মাটি নেই। ওনার 3 ছেলে 3 জনেই এখন নড়বড়ে। প্রত্যেকে ওদের কাছে প্রতারিত হয়ে নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়েছে। আসি কাছে কোনো মতে। ওর পক্ষে সম্ভব নয় সব কিছু একা সামলানোর। সেই অবধিও এখনো পৌঁছায়নি, পৌঁছাতে সময় লাগবে। ততদিন এসব ধ্বংস হবে। এই সংসার এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এটাকে সম্পূর্ণরূপে দাঁড় করানো আমার সাধ্য নয় জানি। আমি চাই থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করতে। পাপাচারে লিপ্ত এই বাড়ি ধুয়ে মুছে সাফ করার উপায় নেই, কারণ মানুষগুলোর মাঝেই পাপে ভর্তি। আপা আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, বর্তমান যা পরিস্থিতি তাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বাড়ি থাকলে উচ্ছনে যাবে একদম। বড়জার মেয়ের কথা শুনলে অবাক হয় আমি। ভাষা শুনে মনে হয় কোনো প্রাপ্তবয়স্ক মহিলা ঝগড়া করছে। পরিবেশ এত দূষিত। আমি কদিন পর সন্তান কোলে এখানে আসলে আমার বাচ্চাও তাই শিখবে। যতই বাহিরে বাহিরে থাকি, নির্দিষ্ট একটা সময় অবশ্যই আমায় এই বাড়িতে আসতে হবে, কিন্তু এখানে থাকাটা হবে কষ্টসাধ্য।
তাই বদলাতে হবে আপা, কিছুটা হলেও বদলাতে হবে। ভারসাম্য রক্ষা করতে হবে বাড়ির। আমি চেষ্টা করছি আপা। এরপরের কাহিনীগুলো শুনলে তো আপনি অবাক হবেন, শুনুন তবে।